পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার পাকা আম দিয়ে দানাদার সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। পাকা আমের সন্দেশটা আমি কিভাবে বানাই আশা করি দেখার জন্য পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি। তা পোলাও চালটাকে আমি ধুয়ে নিব। তা ভালো করে ধুয়ে আমি পানি ছেঁকে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম ঘি, আর এখন দিয়ে দিব পোলাও চালটা। পোলাও চালটাকে আমি ভেজে নিব। ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। তা এভাবে আমি অনবরত নাড়াচাড়া দিয়ে পোলাও চালটাকে আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এই পোলাও চালের একটা কালার না আসবে, ততক্ষণ পর্যন্ত এই পোলাও চালটা ভাজতে হবে। তা চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে পোলাও চালটাকে ভেজে নিচ্ছি। তাই ভাজার এক পর্যায়ে চালটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর কালারটাও পরিবর্তন হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তা পোলাও চালটা এদিকে ঠান্ডা হতে থাকুক। তাই এখানে আমি একটা আম নিয়েছি, পাকা আম। তা আমটাকে আমি কেটে নিব। আমটা কাটার জন্য এখানে আমি একটা ছুরি নিয়েছি। তাই দেখি ছুরিতে ধার নেই, আমটা ছিল অনেক পাকা। আর ছুরি দিয়ে কাটতে যেয়ে আমটার ভিতর থেকে অনেকটাই থেতলে গেছে। তা এখন আমি ছুরি দিয়ে এই আমটাকে সাইড থেকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিব। তা 5 কেজি আম নিয়ে এসেছিলাম, খাওয়ার শেষ মুহূর্তেই একটা আম ছিল। তা ভাবলাম যেহেতু আম ফুরিয়ে যাচ্ছে, তা পাকা আম দিয়ে আজকে আমি দানাদার মিষ্টি বানাবো। তা যেই কথা সেই কাজ, তা নিয়ে আসলাম ভিডিওটা আপনাদের মাঝে। তা এখানে আমটাকে আমি এভাবে চালনির সাহায্যে সেঁকে নিচ্ছি। তা এখানে আপনারা ইচ্ছা করলে এটাকে ব্লেন্ডার জারে দিয়েও এটাকে ঘুরিয়ে নিতে পারেন। তা আমি এভাবে হাত দিয়ে নিচ্ছি। আর যেটা আঁশ ভাব আসছে সেটাকে আমি ফেলে দিয়েছি। তা চালটা এদিকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি জারে নিয়ে নিলাম, এটাকে ঘুরিয়ে নিব। আর এই চালটাকে কিন্তু আমি একদম বেশি করে ঘোরাবো না, একটা দানা দানা ভাব রেখে তার চালটাকে ঘুরিয়ে নিব। তাই তো দেখতেই পাচ্ছেন একটা দানা দানা ভাব আছে। তো এক সাইডে রেখে দিয়ে এখন আমি নিয়েছি একটা ফ্রাই প্যান। তাই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ চিনি। তাই এখানে চিনির পরিমাণটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন। তা আমি এখানে চিনির পরিমাণটা কমই দিয়েছি, কারণ আমটাও অনেক মিষ্টি, এজন্য চিনি পরিমাণটা কম দিয়েছি। আর যেহেতু অনেক ধরনের মিষ্টি খাবার খাওয়া হয়, আর এই জন্য চিনিটা আস্তে আস্তে ভাবছি কম খাবো, কিন্তু কি করব, এই এক একটা রেসিপি বানাই আর মিষ্টি জাতীয় খাবার দেখা যায় এই ধরনের খাবারগুলো খাওয়ার পরে অনেকটাই শরীর ভার হয়ে যাচ্ছে। আর কিছু করার নাই, এজন্য অল্প অল্প করে এই মিষ্টি দিয়েই মিষ্টি খাবারগুলো বানিয়ে নিচ্ছি। তা আপনারা এখানে যদি মিষ্টির পরিমাণটা বেশি দিতে চান সেক্ষেত্রে বেশি করে দিবেন। তা আমি এর জন্য কম করে দিয়ে নিয়েছি। তা ক্যারামেলটা অনেকটাই হয়ে গেছে, একটা সুন্দর যখন একটা কালার আসবে, এই তো নেড়ে চেড়ে নিয়েছি, অনেকটাই কালারটা সুন্দর হয়েছে। আর বেশি চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না, এখানে দেখা যায় ক্যারামেলটা পুড়ে যাবে, আর সেক্ষেত্রে এই দানাদার মিষ্টিটা খেতে ভালো লাগবে না। তাই তো এখন আমি দিয়ে দিব এখানে 1/2 লিটার দুধ। তা 1/2 লিটার দুধটা দিয়ে নিয়েছি, এখন আমি নেড়ে চেড়ে নিব। আর এই মুহূর্তে দেখা যায় এই ক্যারামেলটা অনেকটাই শক্ত থাকে, আর খুব আলতো হাতে এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। ক্যারামেলটা দুধের সাথে ভালো করে মিশে গিয়েছে। তাই এভাবে আমি 2-1 মিনিটের মতো নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে নিয়েছি ক্যারামেলের সাথে। এখন দিয়ে দিব আমি পাকা আমের পেস্ট। তাই এখানে চায়ের কাপের 1 কাপ পরিমাণ পেস্ট হয়েছে, পুরোটাই আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি পোলাও চালের গুঁড়ো করা ছাতু। তো এখানে সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম।
এখন আমি ভালো করে মিশিয়ে নিব, কারণ এই পর্যায়ে ভালো করে মিশাতে হবে, নয়তো দেখা যায় এটা দলা পেকে যেতে পারে, আর সেক্ষেত্রে দেখা যায় মিশানোটা অনেকটাই কষ্ট হয়ে যাবে। তা দেওয়ার সাথে সাথেই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর অনেকটাই ঘনত্ব হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই পাকা আমের সন্দেশটা বানাতে গেলে এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু খেতে অনেকটাই মজা হয়। তাই এখানে আমি দিয়ে দিব হালকা করে গুঁড়ো করে নিয়েছি চীনাবাদাম। তা চীনাবাদামটা দিয়ে দিব, এতে করে এই সন্দেশটা যখন খাবো দাঁতে এই বাদামটা যখন পড়বে তখন খেতে অনেক ভালো লাগবো। তাই এখানে আমি স্বাদ মতন সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। আর যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। তো এখন আমি ভালো করে বাদাম আর দুধ মিশিয়ে নিব। তা এভাবে আমি নেড়েচেড়ে 2-3 মিনিটের মতন নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব। তো এই তো নাড়াচাড়া শেষ পর্যায়ে এখন কিন্তু ফ্রাই প্যানের থেকে আলগা হয়ে আসছে, তার মানে অনেকটাই রান্না করা শেষ পর্যায়ে। তো এইভাবে আমি অনবরত নেড়েচেড়ে এই সন্দেশটাকে রান্না করে নিচ্ছি, কারণ নিচে যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। সত্যি এটা নাড়ার সময় আমার হাতটা অনেক ব্যথা করছিল, আমি অনেক সময় ধরে এটা এভাবে নাড়াচাড়া করে রান্না করতেছি। আর এক হাতের কাজ অনেকটাই কষ্ট হয়ে যায়, প্রচুর গরম, এই গরমে ভিডিও করা যে কি কষ্ট, যারা ভিডিও করে বানিয়ে দেয় তারাই জানে একমাত্র এই কষ্টের কথা। তা চুলাটা অফ করে নিয়েছি, তাই এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি। এখন ঘিটাকে আমি হাত দিয়ে প্লেটের সর্ব সাইডে মিশিয়ে নিব। তাই সন্দেশটাকে আমি এখন দিয়ে হাত দিয়ে সব সাইড সুন্দর সুন্দর করে এটাকে সমান করে মিশিয়ে নিব। তাই এই পর্যায়ে কিন্তু অনেকটাই গরম, তা আমি খুব একবার ধরি আবার একবার হাতে ফু লাগাই, এভাবে করে এই সন্দেশটাকে আমি শেপ করে নিয়েছি 4 কোণা করে। তাই উপর থেকে আবার কিছু বাদাম আমি দিয়ে দিলাম সম্পূর্ণ দেখা সৌন্দর্যের জন্য এটা। তাই এভাবে আমি দেওয়ার পরে 10-15 মিনিট এটাকে রেস্টে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলেই এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। আর এখানে ক্যারামেল মানে চিনি দিয়ে ক্যারামেল বানিয়েছি, আর পাকা আম, বাদাম, গুঁড়ো দুধ, বুঝতেই পারছেন এই সন্দেশটা খেতে কতটা মজা হবে। তাই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার সন্দেশ বানিয়ে পুরো পরিবারকে নিয়ে এনজয় করে খেতে পারেন। সত্যি নিজের হাতে কোনো কিছু বানিয়ে সন্তানদেরকে দেওয়া, স্বামীকে দেওয়া, এটা অনেক ভাগ্যের ব্যাপার। আমার কাছে অনেক ভালো লাগে, এত কষ্ট করি তারপরে যখন বলে যে না আম্মু ভালো হয়েছে, এই কথাটা শোনার জন্য তখন সব কষ্টগুলো সত্যি একদম মানে আমার কাছে মানে তখন মুখে হাসি এসে পড়ে যে না এত কষ্ট করেছি তাহলে কষ্টটা মনে হয় সার্থক হইলো। ঠিক আছে, তাই তো দেখতে পারছেন ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নিয়েছি। তা আমি এইভাবেই সাইজ করে কেটে নিব সন্দেশগুলোকে। তাই প্রতিটা সন্দেশ আমি এভাবে কেটে সাইড থেকে একটু হাত দিয়ে ঠেসে ঠেসে নিয়েছি, এতে করে একটু ফিনিশিংটা সুন্দর আসবে। আর যেহেতু বাদাম দিয়েছি, বাদামের কারণে দেখা যায় কাটার সময় অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে যায়, যখন বাদামটার উপরে ছুরিটা পড়ে তখন ওই জায়গাটার ফিনিশিংটা সুন্দর আসে না, কারণ এখানে বাদামের পরিমাণটা অনেকটাই বেশি পড়ে গেছে।
তাই এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার ফুল ভিডিও ওয়াচ করবেন। এটাই আমরা একজন আরেকজনের যদি হেল্প করি তাহলে দেখবেন আমরা সবাই পারবো। এই পথে অনেকটাই কঠিন।